পুস্তক কিট চ্যানেলে আমরা আজকে শুরু করছি রাহাত খানের লেখা কিশোর উপন্যাস দিলুর গল্প। আজ প্রথম পর্ব। সেবার আমাদের চৌধুরী পাড়ায় একটা ছেলে এলো, নাম দিলু। খুব লম্বা না দেখতে, কিন্তু বেশ মজবুত শরীর, মাথায় সজারুর কাটার মতো চুল। একদিন বিকালবেলা আকবরদের বাগানের সামনে বসে আড্ডা দিচ্ছি, এমন সময় দিলু এসে হাজির হয় সেখানে। আমরা তাকে পাত্তা না দেবার চেষ্টা করি। নতুন লেফটেন্যান্ট শাহজাহান ভাইয়ের ভাষায়, আগে তো বুঝি কেমন ছেলে, তারপর দলে নেয়া যায় কি না বিবেচনা করা যাবে। আমরা দিলুকে দেখেও না দেখার ভান করি, গল্পে মগ্ন হই। তারপর বুঝলে তো গেলাম শ্মশানে। সুনির্মল আগের গল্পের জের টানে। শনিবার রাত, তার ওপর অমাবস্যা। আমি তো ভয়ে বাঁচি না। এমন সময় নাকি গলায় আমাদের অবহেলা সম্পূর্ণ উপেক্ষা করে দিলু একদম আমাদের সামনে এসে দাঁড়ালো। এমন 45 অ্যাঙ্গেলে দাঁড়ালো যে আমরা চোখ না তুলে পারলাম না। কি চাই? রুক্ষ কণ্ঠে জিজ্ঞেস করে গজা। আমার পোষা বাঘটা হঠাৎ বেরিয়ে গেছে, দিলু বিষণ্ণ গলায় বলে। তোমরা কেউ আমার বাঘটা দেখেছ? বাঘ? পোষা বাঘ? আমরা সবাই তাজ্জব। আকবর বলে, তুমি বাঘ পোষো? মানে টাইগার? সরি, জিভ কাটে দিলু। সামান্য ভুল হয়ে গেছে। বাঘ না, ছাগল। আমার পোষা ছাগলের কথা বলছি। তোমরা কিছু মনে করো না ভাই। এরকম বেমক্কা কথা না বললে কি তোমরা পাত্তা দিতে কখনো? তা কি বলো, বসতে পারি তোমাদের আড্ডায়? শাহজাহান ভাই থাকলে গম্ভীরভাবে বলতো, ফিট। দলের ডেপুটি লিডার সুনির্মল বলে, পারো। তোমার নাম কি? দিলু। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। কোন স্কুল? মৃত্যুঞ্জয় স্কুল। আমরা সবাই ওই স্কুলের ছাত্র, সুতরাং ছেলেটাকে দলে স্থান দিতে অসুবিধা নেই। পাড়ারই ছেলে, তদুপরি বোঝা গেল বেশ চালু ছেলে। সুনির্মল গম্ভীর গলায় বলে, বেশ, বসে যাও। সেই থেকে দিলু আমাদের দলের একজন হয়ে গেল। আমাদের ক্লাবে প্রতি মাসে একটা করে সাহিত্য সভা হয়। আমরা নিজেরাই খেটে খুঁটে ব্যবস্থা করি। কেউ গল্প কবিতা পাঠ করে, কেউ গান শোনায়, কেউ বা কমিক দেখায়। অনুষ্ঠানের ধরন যাই হোক, আমরা এটাকে বলি সাহিত্য সভা। সেবার এমন একটা ঘটনা ঘটল যাতে সভায় রীতিমতো হইচই পড়ে গেল। ঘটনাটা আর কিছু নয়, প্রতি সভায় আড্ডার একজন সদস্যকে সভাপতি করা হয়। সভাপতির তেমন কোনো কাজ নেই, শুধু চেয়ার জুড়ে সারাক্ষণ বসে থাকা আর সভা শেষে উপস্থিত সকলকে লজেন্সুস, বিস্কিট, ডালমুট এসব বেটে দেয়া। সেবার প্রদীপের সভাপতি হওয়ার পালা। তা প্রদীপ কিছুতেই সভাপতি হবে না। এমনিতে নিরীহ গো বেচারা। তার ওপর দাঁড়িয়ে কিছু বলার ব্যাপার হলে শটান চোখ মুখ উল্টিয়ে দেয়। আকবর বলল, না বললে চলবে কেন? এটাই নিয়ম। প্রদীপ বলল, মাফ করে দাও। গজা বলল, মাফ করে দেয়ার কি আছে, সবাই যখন অত করে বলছে, হয়ে জানা। দিলু হাত পা ছুঁড়ে বলল, হ্যাঁ, রাজি হয়ে যা। আমরা তো আশেপাশে আছি, ভয় কি? প্রদীপ অনন্য পায় হয়ে সভাপতি হতে রাজি হলো। সভার কাজ শুরু হলো। মাঝখানে প্রদীপ সভাপতির আসনে চোখ কান বুজে কোনো মতে বসে রইল।
সভার কাজ নির্বিঘ্নেই শেষ হলো। এখন লজেন্স জুস বেটে দেয়ার পালা। কিন্তু কি আশ্চর্য, কোথাও লজেন্স জুসের প্যাকেটটা খুঁজে পাওয়া গেল না। সুনির্মল ফিসফিস করে বলল, প্যাকেটটা আনতে ভুল করিসনি তো? গজা চোটে মোটে বলল, ভুল করব মানে? আমি নিজের হাতে টেবিলের ওপর প্যাকেটটা রেখেছি। তাহলে? আমরা সবাই ওর মুখের দিকে চাইতে লাগলাম। হঠাৎ সুনির্মলের চোখ দুটি জ্বলে উঠল। সে অপলক দৃষ্টে দিলুর দিকে তাকিয়ে রইল। দিলু, এদিকে শোন। আমি এখন ব্যস্ত। দিলু জবাব দিল, আমার আঙুলের ঠাস হয়েছে, আঙুল ফোটাচ্ছি। বটে, আঙুল ফুটাচ্ছ? সুনির্মল দাঁত কিরমির করে ওঠে। কাছে এসে হুকুমের গলায় বলে, লজেন্স জুসের প্যাকেটটা এক্ষুনি বের করে দে। মানে? আমি কোত্থেকে বের করে দেব? গোলমাল করিস না বলছি, দিয়ে দে। দিলু স্থির হয়ে সুনির্মলের দিকে তাকালো, মাথা নাড়ল, থেমে থেমে বলল, তাহলে তোর ধারণা হয়েছে ওটা আমি নিয়েছি? তুই নিসনি? না, নিইনি। তবে? বলে হঠাৎ দিলু ঘুরে দাঁড়ালো, চারিদিকে দ্রুত চোখ বোলালো। বলল, তবে কে নিয়েছে তা এক্ষুনি বার করে দিতে পারবো বোধ হয়। আমি হলাম গিয়ে ডিটেকটিভ বইয়ের পোকা। দাঁড়া 1 মিনিট। সভায় নিস্তব্ধতা। গোলমালের সভাপতি প্রদীপ চেয়ারে বসে উসখুস করছে। তার চোখ মুখ লাল, হাত দুটি ভেজা ভেজা, সে কাঁপছিল। প্রদীপের কাছে গিয়ে দিলু বলল, পকেট থেকে প্যাকেটটা বের কর তো দেখি। প্রদীপ আগেই কাঁদো কাঁদো হয়েছিল, এবার সোজা কেঁদে ফেলে বলল, আমি আগেই বলেছিলাম ওসব সভাপতি হব না। তা সভাপতি করেছো, চোখের সামনে আবার রেখেছো পুরো একটা লজেন্স জুসের প্যাকেট। আমি কি করব? না না, তুই কি করবি? করার কিছু ছিল না বলেই তো প্যাকেটটা মেরে দিয়ে বসেছিলি, দিলু বলল। প্রদীপের জব্বা থেকেই প্যাকেটটা বেরুলো। একটাও দেখছি খাইনি, অপদার্থ কোথাকার, খামোখা সটকেছিল। কোকাতে কোকাতে প্রদীপ বলল, খাওয়ার সময় পেলাম কোথায়, মাত্র পকেটে পুড়েছি, তখনই প্যাকেটের খোঁজ পড়ল। হঠাৎ সভার পেছন থেকে সামনে দুয়ো দুয়ো উঠতে লাগলো। আকবর ফিসফিস করে বলল, সর্বনাশ হয়ে গেছে, তাঁতিপাড়ার ছেলেরা লুকিয়ে মিটিং দেখতে এসেছে। ব্যাপারটা ওরা জেনে ফেলেছে, আর রক্ষা নেই। এবারে অন্য পাড়ার ছেলেদের কাছে আমাদের মুখ দেখাবার জো রইল না। দিলু লাফিয়ে সামনে এলো, ফিসফিস করে আমাদের বলল, দাঁড়া না, একটা কিছু ম্যানেজ করছি, ভয় কি? তারপর সমবেত সকলের দিকে তাকিয়ে বলল, ভাইসব, এইমাত্র আপনারা যা দেখলেন এটা হলো আমাদের সভার দ্বিতীয় অধিবেশনের প্রথম কার্যসূচি। আপনারা দেখেছেন আমাদের সভাপতি প্রদীপ তার চেয়ারে বসে কী রকম হাপুস হুপুস বিলাপ করে কাঁদছে। এটা কিন্তু সত্যি সত্যি কান্না নয়, কমিক কান্নার নকল। শুনে প্রদীপ যে প্রদীপ, তার পর্যন্ত কান্না থেমে গেল। দিলুর জোরালো বক্তৃতায় গোলমাল থেমে গিয়ে সভায় আবার স্বাভাবিক অবস্থা ফিরে এলো। তাঁতিপাড়ার একটি ছেলে দাঁড়িয়ে উঠে বলল, প্রথম কর্মসূচি তো হয়ে গেল, দ্বিতীয়টা শুরু কর তাহলে। এই তো করছি। দিলু একগাল হাসল। হঠাৎ নুয়ে পড়ে সুনির্মলকে কি যেন বলল। সুনির্মল দাঁড়িয়ে উঠে বলল, এবারে খোনা গলায় গান পেশ করবে আতিকুর রহমান। ঘোষণা শুনে ভিড়মি খেলাম। এ যে দেখছি ঘোষণায় আমারই নাম বলা হলো। বুঝলাম প্রদীপের দশা পেতে আমারও বেশি দেরি নেই। ভিড় বাঁচিয়ে সটকে পড়তে চেয়েছিলাম। গজা আর আকবর প্রায় ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। চ্যাংদোলা করে আমাকে ডায়াসে নিয়ে যাওয়া হলো।
আমার মাথা ঝাঁ করছে, চোখে সর্ষে ফুল দেখছি। একগাল হেসে দিলু আবার বলল, এখন আতিক সঙ্গীতে করুণ রস পরিবেশন করবে। দিলুর দিকে তাকিয়ে কাতর গলায় বললাম, দোষ ত্রুটি কিছু করে থাকি তো মাফ করে দে, আর করব না। শুরু কর, জলদি জলদি। সভায় হট্টগোল উঠল। আর চোখে তাকিয়ে দেখি সবাই মিটমিটিয়ে হাসছে। তা হাসবে না? এমন একটা জবর পজিশনে পেয়েছে। পয়সা দিয়েও তো এই দৃশ্য দেখা যায় না, হাসবেই তো। শুরু করো শুরু করো, তুমুল চিৎকার উঠল। তারপর কি ঘটল আমি নিজে জানি না। হঠাৎ দেখি গলা দিয়ে কী সব বিচিত্র রকমের আওয়াজ বেরুচ্ছে। খুব সম্ভব একটা গান গাওয়ারই প্রাণপণ চেষ্টা হচ্ছিল। তা গান কী রকম গেয়েছিলাম বলতে পারি না, তবে আমার গলায় যে এমন সব বিচিত্র আওয়াজ আছে, কোনোটা তড়াক করে লাফিয়ে ওঠে, কোনোটা নিচে নামতে গিয়ে ভেঙে যায়, আবার জোড়া লাগতে লাগতে 1 মিনিট 2 মিনিটের ধাক্কা, কোনোটা স্টার্ট নেয়া ইঞ্জিনের মতো থরথর কাঁপে। এসব জানতাম না। গান শেষ হলে তুমুল হাততালি আর হাসি। আমার বুক ঢিপঢিপ করছিল। কোনো রকমে ডায়াসের পেছনে গিয়ে ধপাস করে বসে পড়লাম। দিলু আবার কি যেন ফিসফিস করে সুনির্মলকে বলল। সুনির্মল উঠে দাঁড়িয়ে বলল, এবারে গল্প বলে শোনাবে দিলু। দিলু কেশে গলা পরিষ্কার করে বলল, তোমরা বোধহয় জানো না, আমার বড় মামা মস্ত বড়লোক। দুনিয়ার নানান জায়গায় তার কারবার আছে। সুইজারল্যান্ডে আছে তার ঘড়ির দোকান, বাকুতে তেলের খনি, নিউ ইয়র্কে অপেরা হাউস, লন্ডনে হীরা জহরতের কারবার, টোকিওতে পেশাদার সার্কাস পার্টি, দিল্লিতে গালিচা শতরঞ্জির ব্যবসা, আর নারায়ণগঞ্জে পাটের গুদাম। তা বড়লোক হলে কি হবে, মামা খুব খেয়ালি মানুষ। যে গল্পটা তোমাদের বলতে যাচ্ছি সেটা বহুদিন আগে ঘটেছিল। ধরো আজ থেকে 20 বছর আগে। মামার তখন মাত্র 25-26 বছর বয়স। কিন্তু হলে কি হবে, সেই বয়সেই দুনিয়ার সব বড় বড় নামজাদা লোকের সঙ্গে তার বন্ধুত্ব। গল্পটা তারই মুখ থেকে শোনা। সেবার মামার হঠাৎ খেয়াল চেপেছে তার দেশের বাড়িতে তিনি একটা জাদরেল পার্টি দেবেন। যেমন ভাবা তেমন কাজ। দুনিয়ার বাছা বাছা লোকদের দাওয়াত করা হলো। যাতায়াতের সুবিধের জন্যে গায়ের ফুটবল খেলার মাঠটাকে করা হলো অ্যারোড্রোম। খাল কেটে কুমির নয়, জাহাজ আনার ব্যবস্থা হলো বড় নদী থেকে। শয়ে শয়ে লোক রাখা হলো নিমন্ত্রিতদের অভ্যর্থনা করার জন্যে। নিমন্ত্রণ করা হলো ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ আর রানী মেরিকে, আফগানিস্তানের বাদশাহ আমানুল্লাহ আর সুলতানা সুরাইয়াকে, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর মিশরের ফারুককে। এছাড়া নিমন্ত্রিতদের মধ্যে রইলেন আগা খান, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী, শওকত আলী, অভিনেতা চার্লি চ্যাপলিন, অভিনেত্রী গ্রেটা গার্বো, শিল্পী পিকাসো, রোমের পোপ, আর বড় মামার একমাত্র শ্যালক মিয়া আমিনুদ্দি। বটে বটে, তারপর শ্রোতাদের মধ্যে সাড়া পড়ে গেল। তারপরের কাহিনী অত্যন্ত সংক্ষিপ্ত। দিলু কতকটা দুঃখিত গলায় বলল, আগেই বলেছি মামা খুব খেয়ালি। খুব শান-শওকতের সঙ্গে পার্টির ব্যবস্থা করলেন তিনি। মহামান্য অতিথিবৃন্দ আনন্দের সঙ্গেই তার পার্টিতে যোগ দিলেন। কিন্তু আমার খেয়ালি বড় মামা খাবার কি ব্যবস্থা করলেন জানো? নিশ্চয়ই পোলাও কোরমা, জর্দা কালিয়া, অথবা ইংলিশ ডিশ, চাইনিজ ডিনার। সবাই নিজের নিজের ধারণা জানায়। দিলু বিষণ্ণ গলায় বলে, না হে, ওসব কিছু না। তবে আর বললাম কেন বড় মামা খেয়ালি মানুষ।
বড় মামা মেহমানদের জন্য ব্যবস্থা করেছিলেন মগর আলী মিয়ার দোকানের পেঁয়াজু। পেঁয়াজু? হ্যাঁ ভাই, বড় মামার পার্টি থেকে ইংল্যান্ডে ফিরেই নাকি ষষ্ঠ জর্জ ইন্তেকাল করেন। শোনা যায় তখন থেকেই ইংল্যান্ডের লোকেরা প্রতি বছর পেঁয়াজু দিবস পালন করে। ইংল্যান্ডের ইতিহাসে নিষ্ঠুর হত্যাকারী জনের পরেই নাকি মগর আলী মিয়ার নাম লেখা হয়। তুমুল করতালির মধ্যে গল্প বলা শেষ হলো। কিছুক্ষণ পরে সভাও ভাঙল। একটা কিছু গোলমাল করতে না পেরে তাঁতিপাড়ার ছেলেরা মনমরা হয়ে ফিরে গেল। পাড়ার ছেলেরা মহা খুশি। তারা এসে দিলুর পিঠ চাপড়ে দিল। গজা হাত তুলে বলল, ডেপুটি লিডার। সুনির্মল ওর মুখ চেপে ধরল। তারপর নিজেই বলল, লিডার দিলু। সবাই হাঁক ছাড়ল, জিন্দাবাদ। দিলু তখন প্রদীপের কাছ থেকে লজেঞ্চুসের প্যাকেটটা নিয়ে সমানে লজেঞ্চুস মুখে পুড়ছে। এই ঘটনার পর আমাদের পাড়ায় দিলু খুব জনপ্রিয় হয়ে গেল। সবাই দিলুকে নিজেদের দলে টানার চেষ্টা করল, কিন্তু আমাদের দল ছেড়ে দিলু কোথাও গেল না। আমার সঙ্গে তো রীতিমতো বন্ধুত্ব হয়ে গেল। একই স্কুলের একই ক্লাসের ছাত্র বলে মেলামেশা বা একসঙ্গে থাকার সুবিধেও ছিল আমার বেশি। একবার ক্লাসে এক মজার ঘটনা ঘটল। মতি স্যার ক্লাসে নতুন মুখ দেখে দিলুকে বলেছিলেন, দাঁড়াও তো বাপু, কি নাম? দিলু দাঁড়িয়ে নিজের নাম বলল, পাশে বসা জলিলের নাম বলল, কিবরিয়ার নাম বলল, প্রতাপচন্দ্র বিশ্বাসের নাম বলল এবং পরের ছেলেটির দিকে তাকিয়ে বলল, ওর নাম জানি না। কাণ্ড কারখানা দেখে মতি স্যার চোখ বড় বড় করে তাকিয়েছিলেন। দিলুর কথা শেষ হবার পরেই বললেন, বেঞ্চের ওপর দাঁড়াও। বলা মাত্র দিলু বেঞ্চের ওপর দাঁড়ালো। দাঁড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই মতি স্যার রেগে মেগে বললেন, অপদার্থ ডেপো কোথাকার। ক্লাসের মাঝখান থেকে একটি নিরীহ গলায় প্রশ্ন শোনা গেল, ডেপো মানে কি স্যার? কে কথা বলল? মতি স্যার হুঙ্কার দিয়ে ওঠেন, আবিদ না? দাঁড়া দাঁড়া বলছি। আবিদ দাঁড়ালো। মতি স্যার বললেন, সুলতান ইলিয়াস শাহ কে ছিলেন বল দেখি। আবিদ মাথা চুলকে বলল, পারব না স্যার। মতি স্যার উঠে গিয়ে আবিদের কান ধরতে গেলেন। হা হা করে উঠল আবিদ, স্যার আমার কান পেকেছে। মতি স্যার থমকে গেলেন। পরে আবিদের মাথার চুল ধরলেন, গালে প্রমাণ সাইজের দুটো থাপ্পড় দিয়ে বললেন, যে ছেলে পড়া তৈরি না করে স্কুলে আসে আর শিক্ষকদের বিরক্ত করার দায়ে মার খায়, তাকে ডেপো ছোড়া বলে। বুঝেছ এবার? আবিদ ভুক ভুক করে কাঁদতে লাগলো। দেখা দেখি দিলুও কাঁদতে লাগলো। মতি স্যার খুব বিব্রত বোধ করলেন এইবার। রাগী মুখে বললেন, এই ছেলে, তুমি কাঁদছো কেন? তোমাকে তো মারিনি। মারেননি তাতে কি হয়েছে? দিলু ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বলল, আমার স্যার হঠাৎ কান্না পেয়ে গেল। আমাকে মাফ করে দিন স্যার, আমি এখন না কেঁদে পারবো না। মতি স্যার নিকেলের চশমার ফাঁক দিয়ে বড় বড় চোখে একবার এদিকে আর একবার ওদিকে তাকাতে লাগলেন। তার ক্লাসে কখনো এমন হয় না। হঠাৎ তিনি বললেন, আজ তোমাদের ছুটি, বারান্দায় গণ্ডগোল করো না, চুপচাপ চলে যাও। রেজিস্ট্রি খাতা, চক, ডাস্টার নিয়ে মতি স্যার সোজা হেডমাস্টার সাহেবের ঘরের দিকে ছুটলেন। আমরা গিয়ে দিলুকে একেবারে ছেঁকে ধরলাম। তার সুবাদেই তো ছুটিটা পেয়ে যাওয়া। নানা প্রশ্ন করতে লাগলাম আমরা তাকে। দিলু কেঁদে যাচ্ছিল। মুহূর্তের জন্যে কান্না থামিয়ে বলল, আরও 1 মিনিট আমি কাঁদব, তোমরা আমাকে ডিস্টার্ব করো না। আমরা সব হা করে রইলাম। দিলু মুখ গোলমতো করে কাঁদতে লাগলো। গলা দিয়ে হেরে আওয়াজ বের হচ্ছে।
চোখ বেয়ে দরদর করে পানি পড়ছে। দেয়াল ঘড়িতে মাঝে মাঝে সে সময় দেখছিল। 1 মিনিট যেতেই সে কান্না থামালো, জামার হাত দিয়ে চোখ মুখ মুছল। আমাদের সবাইকে বলল, দাঁড়া, একটা ওষুধ খেয়ে নিই, তা না হলে আবার কেঁদে ফেলব। দিলু ওষুধ খেলো। আমি বললাম, তোমার তাহলে কান্নার অসুখ আছে? তা থাকবে কেন? দিলু বলল, কান্না কি একটা অসুখ? কান্না হলো কান্না। ওষুধ খেলে যে? খেলাম, দিলু জবাব দেয়। মতি স্যারের 3 সের ওজনের থাবার চড় খাওয়ার চেয়ে এই লাল রঙের ক্যাপসুল খাওয়া ঢের সহজ, তাই না? আমরা হা করে রইলাম। এখন সব বুঝবে না, পরে বুঝিয়ে দেব। এই হলো স্কুলে প্রথম দিনের ঘটনা। তারপর দিলুকে নিয়ে অনেক মজার কাণ্ড ঘটল। একদিন সে শ্রেণী শিক্ষকের কাছে স্কুলের মাইনে দিচ্ছিল। স্কুলে নিয়ম আছে, 2 দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে 1 আনা জরিমানা দিতে হবে। শ্রেণী শিক্ষক জিতেন বাবু দিলুর মাইনে নিতে গিয়ে বললেন, তোমার মাইনে হলো 5 টাকা। 2 দিন অনুপস্থিত, 1 আনা জরিমানা সহ মোট পাওনা হলো 5 টাকা 1 আনা। দিলু বলল, জরিমানা আনিনি স্যার, তবে জরিমানা মাফের দরখাস্ত এনেছি। কই দেখি? জিতেন স্যার হাত বাড়ালেন। দিলু সাবধানে পকেট থেকে লম্বা একটা কাগজ বের করে স্যারের হাতে দিল। পড়তে পড়তে জিতেন বাবুর চোখ মুখ কুঞ্চিত হয়ে উঠল। বললেন, এটা কি? দরখাস্ত স্যার। জিতেন বাবু কৌতুক ভরা চোখ দুটি তুলে পা নাচাতে নাচাতে বললেন, দরখাস্তে তুমি কি লিখেছ মনে আছে? মনে থাকবে না কেন? আমি নিজের হাতে ওটা লিখেছি স্যার। পড়ো তো। দিলু উচ্চস্বরে পড়ল। দরখাস্তটি এইরূপ: মাননীয় প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় স্কুল সমীপেশু, স্যার, আমি এই মাসের 13 ও 14 তারিখ স্কুলে আসতে পারি নাই। নিম্নে ইহার যথাযথ কারণ বর্ণিত হইল। আমি 13 তারিখ সকাল 9:30টায় বাড়ি হইতে স্কুলের দিকে রওনা দেই। যখন কেবল অর্ধেক পথ আসিয়াছি, তখন কোথা হইতে 50টি বানর হা হা করিয়া আমার দিকে ছুটিয়া আসিল। উপায়ান্তর না দেখিয়া আমি একটি বাড়িতে আশ্রয় নিই। ভয়ে আর বাহির হইতে সাহস করি নাই। সেদিন বাড়ি গিয়া আমি ঘটনাটি বাবাকে বলিলাম। শুনিয়া তিনি খুব হাসিলেন। তিনি বলিলেন, একসঙ্গে নাকি 3টা বানরই কখনো দেখিতে পাওয়া যায় না। আমি 50টি বানর দেখিলাম কি করিয়া? এই রকম যুক্তি দেখাইয়া তিনি আমাকে প্রহার করিলেন। রাতে জ্বর আসিল। সুতরাং পরের দিনও স্কুলে আসার অবস্থা রহিল না। ফলে 2 দিন আমাকে অনুপস্থিত থাকিতে হইয়াছে। প্রার্থনা করি আপনি স্কুলে 2 দিন অনুপস্থিত থাকার জরিমানা মাফ করিয়া আমাকে বাধিত করিবেন। বিনীত দিলওয়ার হোসেন, 7ম শ্রেণী, ক শাখা। এই উদ্ভট দরখাস্ত শুনে খোদ হেডমাস্টার সাহেবের কাছে দিলুর ডাক পড়ল। হেডমাস্টার সাহেব ভালো করে তাকিয়ে দেখলেন। অনেকক্ষণ কথা বললেন না। পরে তার বিপুল গোঁফের ওপর ছোট একটি হাসির রেখা ফুটে উঠল। হেডমাস্টার সাহেব বললেন, খুব বুঝি সুকুমার রায় পড়িস? ঢোক গিলে দিলু বলে, জি স্যার। আর কখনো এরকম করবি না, ঠিক আছে? আচ্ছা স্যার, করব না। এখন যা, তোর জরিমানা মাফ করে দিলাম, তবে ভবিষ্যতে দুষ্টুমি করলে। হেডমাস্টার সাহেব থামলেন। টেবিলের নিচে পা নাচাতে নাচাতে বললেন, ভবিষ্যতে ওরকম দুষ্টুমি করলে প্রথমে তুলে আছাড় দেব, পরে নাম কেটে স্কুল থেকে বার করে দেব। দিলু প্রথমে বিনয়ে হাসতে যাচ্ছিল, কথা শুনে ঢোক গিলল, আদাব দিল এবং ঘর থেকে বের হয়ে এলো। হেডমাস্টার সাহেবের এই ধাতানির পর দিলুর স্বভাব যে বদলে গেল তা বলা যায় না। তবে ক্লাসে মোটামুটি শান্ত থাকত।
নেহাত দায়ে না পড়লে কথা বলতো না। তার ওপর স্কুলে সবচেয়ে বেশি রাগ ছিল মতি স্যারের। দেখতাম মতি স্যারের ক্লাস খুব জুৎসই হয়ে বসে দিলু মনোযোগ দিয়ে কথা শোনে। মতি স্যার প্রথমে ওকে আমল দিতেন না। পরে যখন দেখলেন ছেলেটি খুব নিরীহ আর শান্ত হয়ে গেছে, তখন তিনি দিলুকে রীতিমতো আদর করতে লাগলেন। প্রায়ই বলতেন, দুষ্টু ছেলেদের আমি পছন্দ করি, বুঝলে, কিন্তু পড়াশোনা না করে যে দুষ্টুমি করে তাকে পছন্দ করি না। মন দিয়ে তোমরা সব লেখাপড়া করো, খেলার সময় খেলাধুলা করো, দেখবে তোমাদের আমরা কত ভালোবাসি। মতি স্যার ইতিহাস পড়াতেন। একটা আধটা ভূগোলের ক্লাসও নিতেন। দিলু ইতিহাস আর ভূগোলে খুব উৎসাহ দেখায়, বলে খুব মজার বিষয় যাই বলিস। একটা ব্যাপার দেখলাম, ইতিহাসের সাথে ভূগোলের সম্পর্ক আছে, ভূগোলের সাথে মিলে যায় ইতিহাস। তাজ্জব ব্যাপার, তাই না? ব্যাপারটা আমরা বুঝিনি, তাই চুপ করে রইলাম। দিলু বলল, আমি ঠিক করেছি পড়াশোনা আর একটু মনোযোগ দিয়ে করব, পরীক্ষায় ভালো করতে হবে। সত্যি কথা বলতে কি, দিলু সারা বছর খুব হইচই করে পড়াশোনার কথা বলল। ক্লাসের প্রথম ছেলে দ্বিতীয় ছেলেরা প্রায় ঘাবড়ে যায় আর কি। কিন্তু বার্ষিক পরীক্ষার ফল বের হওয়ার পর দেখা গেল দিলু ফেল করেছে। সব বিষয়ে পাস, ফেল করেছে ইতিহাস আর ভূগোলে। আমরা সব শুনে বোকা বনে গেলাম। দিলু গিয়ে হেডমাস্টার সাহেবকে খুব ধরল, স্যার, এইবারের মতো উপরের ক্লাসে উঠিয়ে দিন, খুব মনোযোগ দিয়ে পড়ব। হেডমাস্টার সাহেব বললেন, এ নিয়ে আমার কিছু বলার নেই। মতি সাহেব ইতিহাস আর ভূগোলের খাতা দেখেছেন, তিনি যদি বলেন তাহলে তোমাকে উপরের ক্লাসে উঠিয়ে দেব। দিলু গিয়ে মতি স্যারকে ধরল, স্যার, দয়া করে। এইটুকু বলতেই মতি স্যার বিকট চিৎকার করে উঠলেন, বললেন, অসম্ভব, তুমি যাও বলছি, গেট আউট। গর্জন শুনে দিলু তো দিলু, আমরা সবাই ছিটকে পড়ি ঘরের বাইরে। মতি স্যারের এমন মারমুখী মূর্তি আর কখনো দেখিনি। আমরা সবাই তাজ্জব। দিলুকে বলি, কী রে, অত রাগ করছেন কেন স্যার? জানি না। আমি ঢোক গিলে দিলু বলল, আমি ইতিহাস আর ভূগোল দুটোই একসঙ্গে দেখাতে গিয়েছিলাম। মানে, দিলুকে উপরের ক্লাসে সেবার উঠানো হয়নি, একটি প্রশ্নোত্তরের জন্যে। প্রশ্নটা ইতিহাসের। প্রশ্নটা ছিল, ঔরঙ্গজেব কে ছিলেন, তাহার যুদ্ধ বিজয়ের কাহিনী লিখো। উত্তরে দিলু লিখেছিল, ঔরঙ্গজেব শিবাজীর পুত্র ছিলেন। তিনি প্রথমে উত্তরাঞ্চল জয় করিলেন, জয় করিয়া দক্ষিণ দিকে অগ্রসর হইলেন। অগ্রসর হইতে 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 আর পারিলেন না, কারণ পৃথিবী উত্তর দক্ষিণে একটু চ্যাপ্টা। পরীক্ষায় ফেল করে দিলুর খুব মন খারাপ হয়ে গেল। সে আর বাড়ি থেকে বেরোয় না। খবর পেয়ে ছুটিতে একদিন আমরা তার সঙ্গে দেখা করতে গেলাম। গিয়ে দেখি সে বারান্দায় এক পায়ে দাঁড়িয়ে আছে। দুঃখিত দুঃখিত চেহারা। আমাদের দেখেও দিলুর কোনো ভাবান্তর নেই। যেমন এক পায়ে দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইল। আমার সাথে হেডমাস্টার সাহেবের ভাগ্নে গজা। সে আমার কানে ফিসফিস করে বলল, চল পালাই। দিলুর মা বাবা দেখতে পেলে না আমাদেরই নীল ডাউন করিয়ে রাখেন। কথাটা বিশ্বাসযোগ্য বটে। আমাদের ক্লাসের সবচাইতে গাধা ছেলে হলো শামসুল। একদিন বাংলার মৃধা স্যার ওকে একটা বানান জিজ্ঞেস করেছিলেন। শামসু বানান করত যুদ্ধ। শামসু অনেকক্ষণ মাথা চুলকিয়ে তারপর বলতে শুরু করেছিল, বর্গীয় জ। থাক থাক, মৃধা স্যার থামিয়ে দিয়েছিলেন দাঁত মুখ খিচিয়ে। সেই থেকে তার ক্লাসে দুটা কানমলা আর একটি চাটি শামসুর বরাদ্দ। যেদিন শামসু ক্লাসে থাকে না সেদিন স্যার খুব অসুবিধায় পড়েন, তবে আমরা যতক্ষণ আছি ততক্ষণ আর তেমন অসুবিধে কি।
হয়তো দেখা গেল শামসু না থাকাতে দুটো কানমলার একটা গেল মনোয়ারের ভাগে, একটা হোসেনের, আর চাটিটা প্রায়ই হয় আমার মাথায় নয় গজার মাথায়। গজা এজন্যে খুব মর্মাহত। একদিন তো সে বলেই ফেলেছিল, স্যার। কি বলছো? রোজ রোজ চাটি না দিয়ে হঠাৎ হঠাৎ কানমলা দিলে পারেন। স্যার বলছিলাম কি? স্যারের অগ্নিমূর্তি দেখে গজা আর এগোয়নি। স্যার বলেছিলেন, ঠিক আছে, এবার থেকে শুধু চাটি তোকে দেয়া হবে না, বেশ ভালো রকম একটা কানমলা দিয়ে তারপর চাটি দেয়া হবে। দাঁড়া, মজাটা টের পাওয়াচ্ছি, পাজি কাহিকা। গজার মুখটা কাদো কাদো হয়ে উঠেছিল। বলেছিল, তাহলে তো দেখছি কথা বলে অন্যায় হয়ে গেছে স্যার। মাফ করে দিন, এখন থেকে চাটিই দেবেন স্যার, আর আপত্তি করব না। সেই ঘটনার কথা আমাদের মনে পড়ল। গজা বলল, ভাবগতিক যেমন দেখছি আতিক, সুবিধের মনে হচ্ছে না। এই দেখ না, দিলুটা একদম চুপ, কথা বলছে না। চল পালাই। এইবার দিলু হঠাৎ গা ঝাড়া দিয়ে দুই পায়ে দাঁড়ালো। তাকিয়ে তাকিয়ে আবার ভেতরের দেয়াল ঘড়ি দেখছে সে। দেখে ফিক করে হেসে উঠল। বলল, আধ মিনিট বাকি আছে, থাকুক গে। আধ মিনিট মানে? গজা জানতে চাইল। আধ মিনিট মানে 1 মিনিটের অর্ধেক, বুঝলে না? দিলু একটা বড়সড় হাই ছাড়ল। বলল, 60 সেকেন্ড হলো 1 মিনিট, আর আধ মিনিট হলো তোমার 30 সেকেন্ড। আহা, তা তো বুঝলাম, কিন্তু আধ মিনিট বাকি আছে মানেটা কি? বলল, ওহো, তোদের একটা কথা বলতে ভুলে গেছি। এখন তো স্কুল বন্ধ। যতদিন স্কুল না খুলছে ততদিন ছুটিতে আমি একটা রুটিন মেনে চলছি। কিসের রুটিন? দাঁড়া, তোদের দেখাই। বলে দিলু লাফ দিয়ে ঘরের ভেতর চলে গেল। ফিরল লম্বা একটা কাগজ নিয়ে। কাগজটা আমাদের হাতে দিয়ে বলল, পড়। একটা পুরোদস্তুর রুটিন, উপরে সময় লেখা, নিচে কাজের ফিরিস্তি। রুটিনটা এই রকম: সকাল 6:30 থেকে 7:30, ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া, নাস্তা খাওয়া। 7:30 থেকে 9টা, পড়াশোনা করা। 9:30 থেকে 10টা, গোসল ও খাওয়া। 10টা থেকে 1টা পর্যন্ত প্রথম ঘন্টায় এক পায়ে দাঁড়িয়ে থাকা। যে কোনো পা ব্যবহার করা যাইতে পারে, তবে কোনো সময়ই একটা পায়ের বেশি 2টা পা না। দ্বিতীয় ঘন্টায় প্রথমার্ধ নাকে খত দেয়া। দ্বিতীয় ঘন্টার দ্বিতীয়ার্ধ ঔষধ ব্যবহার না করে ক্রন্দন। চিৎকার করিয়া কাঁদিলে চলিবে না, নিঃশব্দে কাঁদিতে হইবে। তৃতীয় ঘন্টায় নিজের হাতে চর ও কানমলা খাওয়া। ইচ্ছা করিলে এই সময় কিছু চিৎকার করা যাইবে, কিন্তু কাদা চলিবে না। এই রুটিন দেখে তো আমরা থ। দিলু বলল, স্কুলে গেলে তো খেতেই হবে, তার চেয়ে আগে থেকে প্র্যাকটিস রাখা ভালো। কিন্তু গজা দুঃখিত হয়ে বলল, তুই এই রকম খেপে গেলি কেন ভাই? পরীক্ষায় ফেল করেছিস বলে? মনে কর তাই। দিলু আমাদের ঘরের ভেতর এনে বসালো। বসিয়ে বাইরে গেল। বাইরে থেকে শেকল তোলার আওয়াজ পেলাম। দিলু ঘরে এসে ঢুকলো ভেতর বাড়ির দরজা দিয়ে। বলল, তোরা একটু বস, আমি কাজটা সেরে ফেলি। ভাই দিলু, আমি বললাম, কিরে, ব্যাপারটা কি ডবল হয়ে যাচ্ছে না? ধর, স্কুলে গিয়েই যা বিনা পরিশ্রমে পাচ্ছিস। কি? এই কিলচর, নাকে খত, চাটি। তো কি বলছিলাম কি, তার জন্যে প্র্যাকটিস করার দরকার কি? দিলু কিছুক্ষণ ভাবল। তাকে বেশ খানিকটা চিন্তাযুক্ত মনে হলো। অনেকক্ষণ চিন্তা করার পর সে বলল, কথাটা তুই মন্দ বলিসনি, কিন্তু একবার প্রোগ্রাম করে ফেলেছি, এখন বদলানো ঠিক হবে না। তাছাড়া এই সব করার পেছনে
আমার একটা উদ্দেশ্য আছে। এই বলে সে গা ঝাড়া দিল। বলল, তাহলে তোরা কিছুক্ষণ বস, আমি এখন আধ ঘন্টা ধরে কেঁদে যাব, একটুও শব্দ হবে না, চোখ দিয়ে অনবরত পানি বেরোতে থাকবে, দেখ। দিলু কাঁদতে লাগলো। দুপাটি ঠোঁট দেখতে না দেখতে কুঁচকে মুচকে গেল। চোখের পানিতে গাল, নাক, ঠোঁট ভিজে গেল। গজা উসখুস করছে। তার ধারণা, যা হোক তা হোক, এসব ব্যাপারের ভেতর না যাওয়াই মঙ্গল। সে কানের কাছে মুখ এনে বলল, চল পালাই আতিক। পালাবি কী রকম? দেখলি না দিলু দরজার শেকল তুলে দিয়ে ভেতর থেকে এলো? তাই তো, কি করা যায়? গজা উসখুস করতে লাগলো। বলতে কি, খারাপ আমারও লাগছিল, কিন্তু একবার ঘরের ভেতর সেটে গেছি, দিলুর প্র্যাকটিস শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা ছাড়া উপায় কি? এই সময় একটা ব্যাপার ঘটল। আমরা দাঁড়িয়েছিলাম ঘরের দেয়াল ঘেঁষে। দক্ষিণের জানালা খোলা ছিল। এক সময় জানালার দিকে চোখ পড়ল। চমকে উঠলাম আমি ও গজা দুজনেই। জানালার নিচে একটা বেল গাছের চারা, সেই চারা গাছটার কাছেই চারিদিক গোল হয়ে দাঁড়িয়েছেন দিলুর চাচা, ওর বড় ভাই, আর আমাদের গজার মামা, মানে স্বয়ং হেডমাস্টার সাহেব। দেখেই চক্ষু স্থির। গজা কাতর হয়ে বলল, আর রক্ষে নেই, মামা নির্ঘাত আমাকে। এই সময় নিচে হো হো হাসির রব উঠল। হেডমাস্টার সাহেব কি একটা গল্প বলছেন, আর সবাই হাসছেন। গজা তাড়াতাড়ি দুপা এগিয়ে মর্মান্তিক গলায় দিলুকে বলল, ভাই দিলু, এখনো সময় আছে, বাইরের শেকলটা খুলে দিয়ে আয়। দিলু জবাব দিল না। তার চোখ দিয়ে আরও বেশি পানি বেরুচ্ছে। সবই হলো বয়স, বুঝলেন না? হেডমাস্টার সাহেব গল্পটা শেষ করে মন্তব্য ছাড়লেন। সঙ্গে সঙ্গে মাথা নাড়লেন দিলুর চাচা। হেডমাস্টার সাহেব বললেন, দেখুন না কেন আমার ভাগ্নে গজাকে। একবার মোটে বলে দিয়েছি, ব্যাস সেই থেকে দুপুরবেলা আর বেরোয় না। তাহলে কি করে? দিলুর বড় ভাইয়ের প্রশ্ন। অঙ্ক করে। হেডমাস্টার সাহেব একগাল হাসলেন। সব কথাই গজার কানে গেল। সে আর টু শব্দ না করে এক পায়ে দাঁড়িয়ে যায়। গম্ভীরভাবে বলে, আর কি, হয়ে তো গেলই, এইবার প্র্যাকটিস চালাই। গজা যা অনুমান করেছিল তা মোটেই অবান্তর না। দেখা গেল কথা বলতে বলতে ওরা এগিয়ে আসছেন ঘরের দিকে। একবার হেডমাস্টার সাহেব বলার চেষ্টা করলেন, কথা যা ছিল তো বলেই গেলাম, ছেলেটাকে পাঠিয়ে দেবেন। ইতিহাস ভূগোলে যাতে ও ভালো করে তার জন্যে আমি বিশেষ যত্ন নেব। এখন আসি। সে কি হয়? দিলুর চাচা মাথা নাড়লেন, হাসলেন। গরিবের বাড়িতে দয়া করে এসেছেন, তখন একটু বসে না গেলে গরিবের ইজ্জত থাকে না। হেডমাস্টার সাহেব গম্ভীর হয়ে বললেন, গরিবের দেখি ইজ্জত আছে, কিন্তু ওসব মুখের কথায় শুধু চলবে না বলে দিচ্ছি। বসবো তো এক ভোল মুড়ি নারকেল সন্দেশ দিয়ে বেশ মাখিয়ে, বুঝলেন তো? বেশ মাখিয়ে নিয়ে আসুন। হ্যাঁ, ওই হলো আমার বসার নিয়ম। চাচা বললেন, আমাদের বাড়ির নিয়ম আছে, কারুর সামনে এক পদ খাবার দেয়া চলবে না। নারকেল সন্দেশের দানা মুড়ি আর 2টি বাটি ধোয়া ওঠা গরম দুধ। হেডমাস্টার সাহেব প্রায় আর্তনাদ করে বললেন, মুখে মুখে আর বলবেন না, কাজে দেখান। বাঙালির ওই এক দোষ, শুধু কথা বলে। সবাই হেসে উঠলেন। একটু পরে শেকল খোলার শব্দ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে দলটা হুড়মুড় করে ভেতরে ঢুকল। গজা এতক্ষণ প্রস্তুতি নিচ্ছিল। ওরা ঢুকতেই সঙ্গে সঙ্গে সে বলতে শুরু করলো, মামা, আমাদের দিলুর মাথাটা, হ্যাঁ মাথাটা। গজা নিজের মাথা দেখিয়ে কাদো কাদো হয়ে বলল, একদম ইয়ে হয়ে গেছে, শুধু কাঁদছে, কথা বলে না, শুধু কাঁদে। হেডমাস্টার সাহেব অবাক হয়ে সকলের দিকে তাকালেন।
আমি আধোবদনে দাঁড়িয়ে, গজা এক পায়ে, আর দিলু কাঁদছে। কি হলো তোদের? হেডমাস্টার সাহেব ভয়ানক অবাক হয়ে জিজ্ঞেস করেন। তোরা সব এমন জবরজং হয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, দিলু পরীক্ষায় ফেল করেছে কি না তাই রোজ নিয়ম ধরে। কি? ঢোক গিলে বললাম, নিয়ম ধরে কাঁদে। সবাই গম্ভীর হয়ে গেল। তাই আমরা ওকে দেখতে এসেছিলাম। গজা এবার হু হু করে কেঁদে ফেলে, বলে এজন্যেই আমরা। হুঙ্কার ছাড়লেন হেডমাস্টার সাহেব। নিয়ম ধরে কাঁদলে বুঝি পরীক্ষায় পাশ করা যায়? এই গাধা! গিয়ে ধরলেন দিলুকে। কান্না থামা বলছি। দিলু তেমনি নিঃশব্দে কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি যে ঠিক করেছি আরও 5 মিনিট কাঁদব। গজা ততক্ষণে কান্না থামিয়ে সুস্থির। সে ব্যাকুল হয়ে দিলুকে অনুরোধ জানায়, দেখো না ভাই, কোনো রকমে না কেঁদে পারা যায় কি না। হেডমাস্টার সাহেবের বিপুল গোঁফ জোড়ার ফাঁকে ক্ষণিকের জন্যে এক চিলতে হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। তিনি তাকালেন দিলুর চাচার দিকে। দিলুর চাচা বললেন, খোকা, আর কাঁদতে হবে না। হেডমাস্টার সাহেব তোকে প্রমোশন দিয়েছেন। এবছর ভালো করে পড়াশোনা কর, তাহলে তিনি আর তোকে বকবেন না। এক মুহূর্তের জন্যে দিলু থামল। গজা কেন যেন মহা খুশি। আমি থ। হেডমাস্টার সাহেব বললেন, চলুন আমরা বারান্দায় গিয়ে বসি। গজা? জি? খুব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস বুঝি? অঙ্ক করেছিলি? গজা বলল, জি না, খুব অসুবিধা থাকায় করতে পারিনি। পারোনি? পারোনি, আচ্ছা। হেডমাস্টার সাহেব চোখ পাকিয়ে দলবল সহ ঘর থেকে বেরিয়ে বারান্দায় চলে গেলেন। বারান্দা থেকে ওরা ভেতরের একটা ঘরে গিয়ে বসলেন। ততক্ষণে দিলুর রুটিন বাঁধা সময় চলে গেছে। চোখ মুখ মুছে দিলু বলল, যাক, তাহলে পাশ করেছি। রুটিনটা পাল্টিয়ে নতুন নিয়ম করতে হবে, বলে রুটিনটা ছিঁড়তে যাচ্ছিল। কাতরভাবে বাধা দিল গজা। হাত থেকে কাগজটা টেনে নিয়ে বলল, আহা, করিস কি? রুটিনে তোর প্রয়োজন ফুরাতে পারে, কিন্তু আমার আছে, আমি এটা নিয়ে গেলাম। গজা কাঁদো কাঁদো মুখে বাড়ির দিকে চলল। আমি পেছনে দাঁড়িয়ে রইলাম। দিলু বলল, চল গজাকে বাঁচিয়ে দিয়ে আসি, ও ঠিক বেঁচে যাবে। কিভাবে? সেটা পরে শুনিস। এতক্ষণ আপনারা শুনছিলেন রাহাত খানের লেখা কিশোর উপন্যাস দিলুর গল্প। আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।